সতীপীঠ বলতে আমাদের সর্বপ্রথম মাথায় কি আসে? আসে এক পৌরাণিক কাহিনীর কথা, যেখানে মা সতীর মৃতদেহকে কাঁধে করে মহাদেবের তাণ্ডব নৃত্য, যা থামাবার জন্য ভগবান বিষ্ণুর সুদর্শন চক্রের আঘাতে মা সতীর দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে দেশ বিদেশের বিভিন্ন জায়গায় গিয়ে পতিত হয়। আর সেই সব জায়গায় গড়ে উঠেছে এক একটি পীঠস্থান, যেখানে মা সতী বিভিন্ন নামে পূজিত হন। ভাবছেন হঠাৎ সতীপীঠ নিয়ে কেন পড়লাম? কারণ আজ আমাদের ভিডিওর বিষয়বস্তু এই সতীপীঠ নিয়েই। এর আগে আমার চ্যানেলে আপনাদের কঙ্কালীতলা সতীপীঠ দর্শন করিয়েছিলাম, যেটি আমার শান্তিনিকেতন ভিলগে আপনারা সবাই দেখেছেন। এবার তাই গত শনিবার সপরিবারে আমরা পৌঁছে গিয়েছিলাম বর্ধমান জেলার দুই সতীপীঠ পরিদর্শন করতে, যেটি হলো কেতুগ্রামের মা বহুলা সতীপীঠ এবং আরেকটি এর 5-6 কিলোমিটার দূরে নিরর গ্রামের অট্টহা সতীপীঠ। তবে একটি পর্বে নয়, দুই পর্বে দুই সতীপীঠ আলাদাভাবে দেখানো হবে। এই পর্বে শুধু আপনাদের মা বহুলা সতীপীঠ পরিদর্শন করাবো, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল। গুড মর্নিং বন্ধুরা, আজ শনিবার আহারে বিয়ার এক নতুন ট্রাভেল ভিলগ নিয়ে আমি অভিষেক আবার আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমরা যাচ্ছি অনেক দূরে কোথায়? বর্ধমান জেলা কাটোয়াতে আমরা কোথায়? কাটোয়ার এক তীর্থক্ষেত্রে একটা নয়, একাধিক তীর্থক্ষেত্র। ভিডিও থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন যে আজকে আমরা সতীপীঠ কভার করব, তবে একটা নয় একাধিক সতীপীঠ। দেখি কতটুকু করতে পারি না পারি, কারণ সতীপীঠগুলো খুব দূরে সতীপীঠগুলো রয়েছে, আর সময় খুব সারাটা দিন লেগে যাবে। আর এই সতীপীঠগুলো সম্পর্কে যাবতীয় যা যা তথ্য আছে আমরা আপনাকে যেতে যেতে বলবো, তাই সময় নষ্ট না করে চলুন যাত্রা শুরু করি। তো বন্ধুরা, আমরা এখন যাত্রা শুরু করলাম, সপরিবারে যাচ্ছি। বর্ধমান জেলার সতীপীঠগুলোর মধ্যে প্রথম সতীপীঠ হচ্ছে বহুলা সতীপীঠ। সেই বহুলা সতীপীঠ দেখার জন্য আমরা যাত্রা শুরু করলাম বাই রোডে, গাড়ি নিয়ে যাচ্ছি। আমরা যেভাবে এলাম হালিশহর থেকে ঈশ্বরগুপ্ত সেতু পেরিয়ে সপ্তগ্রাম ত্রিবেণী কাটোয়া রোডে উঠতে হবে। সপ্তগ্রাম ত্রিবেণী কাটোয়া রোড থেকে স্ট্রেট হাইওয়ে গিয়ে ডাইরেক্ট আমাদের কেতুগ্রামে পৌঁছতে হবে। সেই কেতুগ্রাম থেকে 2 কিলোমিটার দূরে শ্রীখণ্ড গ্রামেই রয়েছে এই বহু। যারা ট্রেনে করে আসবেন তাদের ক্ষেত্রে বলে রাখি যে হাওড়া কাটোয়া লোকাল ধরতে হবে। হাওড়া কাটোয়া লোকাল ধরে আপনাদের নামতে হবে কাটোয়া জংশনে। কাটোয়া জংশন থেকে আপনাদের বাসে করে বর্ধমানগামী যে কোনো বাসে করে 16 কিলোমিটার দূরে, কাটোয়া থেকে 16 কিলোমিটার দূরে রয়েছে কেতুগ্রাম। সেখান থেকে টোটো বা টোটোই চলে বেশি। টোটোয় করে প্রায় 2 কিলোমিটার দূরে রয়েছে শ্রীখণ্ড গ্রাম। মানে ফার্স্টে আপনাকে কাটোয়া থেকে বাসে করে আসতে হবে, বাসে করে 16 কিলোমিটার দূরে কেতুগ্রামে নামতে হবে। সেখান থেকে টোটো করে বহুলা সতীপীঠ। হালিশহর থেকে কাটোয়ার দূরত্ব প্রায় 110 কিলোমিটার এবং কলকাতা থেকে কাটোয়ার দূরত্ব প্রায় 145 কিলোমিটার। আমরা যখন কাটোয়ায় পৌঁছলাম তখন প্রায় দুপুর 12টা বাজে। আমরা কাটোয়া বাজার থেকে বাঁ দিকের সোজা রাস্তা ধরে বহুলা সতীপীঠের উদ্দেশ্যে এগোলাম। বন্ধুরা, আমরা পৌঁছলাম বহুলা সতীপীঠে। কিন্তু এই যে মন্দিরটা দেখছেন পেছনে, এটা হচ্ছে নতুন মন্দির।
আগে এটা 100 বছর আগে প্রতিষ্ঠা করা হয়েছিল। মা এখানেই রয়েছেন, কিন্তু আদি মন্দির যাওয়ার রাস্তা হচ্ছে এই রাস্তাটা, এখানে আমাদের গাড়িটা যাচ্ছে, সেখান দিয়ে আমরা আদি মন্দিরে যাব, মানে পুরনো মন্দির, প্রাচীন মন্দিরে। আদি বহুলা মন্দিরটি যে গ্রামে অবস্থিত সেই গ্রামটির নাম শ্রীখণ্ড গ্রাম। আমরা এই শ্রীখণ্ড গ্রামের দিকে যত এগোতে লাগলাম, প্রকৃতি তার অপরূপ সৌন্দর্য নিয়ে আমাদের সামনে নিজেকে মেলে ধরলো। কিছু দূর গিয়ে আমাদের গাড়ি থামাতে হলো, কারণ এর পরের রাস্তায় আর গাড়ি যাবে না। বন্ধুরা, সত্যিকারের গ্রাম বাংলার পরিবেশ যদি কাকে বলে, সেটা আপনার এই কেতুগ্রাম থেকে এই শ্রীখণ্ড গ্রামে এলে বুঝতে পারবেন। চারদিকে সবুজ আর সবুজ, এখানে চাষের জমি, কৃষক বন্ধুরা ধান লাগাচ্ছেন, এইগুলো আমাদের শহরাঞ্চলে তো দেখা পেলে না। তো এখানে এসে যেন চোখ সার্থক হয়ে গেল, চোখে যেন আরাম লাগছে যাকে বলে। এই গ্রামেরই শেষ প্রান্তে নির্জন জঙ্গলের মধ্যে রয়েছে এক নদী। নদীর নাম ঈশানী নদী। এখন যে নদীটার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, সেই নদীটা হলো ঈশানী নদী। যে কোনো সতীপীঠের পাশে একটা উত্তরবাহী নদী থাকতে হয়, সেই উত্তরবাহী নদীটি হলো এখানে ঈশানী নদী। শিবচরিত মতে স্থানটির নাম রণখণ্ড হলেও স্থানীয়রা একে মরাঘাট মহাতীর্থ রূপে চেনেন। উত্তর বাহিনী ঈশানী নদীর তীরে জঙ্গল বেষ্টিত টিলাটি মরাঘাট বা তন্ত্রের রণখণ্ড। অনেকে বলেন গ্রীষ্মে নদীতে এক ফোঁটাও জল থাকে না, তাই মরাঘাট। আবার কারো মতে এই স্থানে ছিল শ্মশান, তাই মরাঘাট। তবে যে কারণেই মরাঘাট নাম হোক না কেন, এই স্থানে আগে শ্মশান ছিল সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ সতীপীঠের আরেক নিয়ম হলো যে কোনো সতীপীঠের পাশে উত্তর বাহিনী নদীর সাথে সাথে একটি শ্মশানও থাকতে হয়। বন্ধুরা, এখন আমরা রয়েছি মেন আদি মন্দিরের একদম সামনে, মানে পেছন দিকটায়। এখান থেকে আমরা প্রবেশ করব মন্দিরের ভেতরে, এবং রাস্তাটা হচ্ছে এদিক দিয়েও যাওয়া যায়, এদিক দিয়েও যাওয়া যায়, দুপাশ দিয়ে যাওয়া যায়। আর আমি এখন দাঁড়িয়ে আছি এই বট গাছের এই ঝুড়ির একদম নিচে। খুব এত সুন্দর মনোরম আরামদায়ক জায়গা যাকে বলে, এখান থেকে আমার নড়তে ইচ্ছা করছে না। কিন্তু আমি মেন মন্দিরে প্রবেশ করব, প্রবেশ করে কি কি রয়েছে না রয়েছে সব আপনাদের জানাবো। চলুন। এই হচ্ছে মেন মন্দিরের প্রবেশ পথ, এখান দিয়ে আমি প্রবেশ করছি। এখান দিয়েও যাওয়া যায়, অন্য রাস্তা দিয়েও যাওয়া যায়। আমি এখান দিয়ে ঢুকছি, দেখতে পাচ্ছি। এই পৌঁছে গেলাম মন্দিরের সামনে। আদি মন্দিরের সামনে যখন পৌঁছলাম, তখন মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। এর সঙ্গে গাছপালার সবুজের সমারোহ এক অপূর্ব সৌন্দর্যের মেলবন্ধন সৃষ্টি হয়েছে এই তপবনে। পীঠ নির্ণয় তন্ত্র মতে দেবীর এখানে বাম বাহু পড়েছিল। মায়ের নাম এখানে হলো বহুলা বা বিশালাক্ষী, আর বহিরব বা মহাদেব হলেন ভীরুক। প্রাচীনকালে চন্দ্রকেতু নামে একজন রাজা, যার নামানুসারে এই কেতুগ্রাম নামকরণ করা হয়, তিনি মা বহুলার প্রস্তর মূর্তি প্রতিষ্ঠা করেন এবং তার সঙ্গে নির্মাণ করেন কার্তিক এবং অষ্টভুজা সিদ্ধিদাতা গণেশের মূর্তি। সেই প্রস্তর মূর্তিটি এখান থেকে স্থানান্তরিত করে নতুন মন্দিরে স্থাপন করা হয়েছে। এখন এখানে দশভুজা মা দুর্গার মূর্তি পুজো করা হয়। এরই বাম দিকে রয়েছে ভৈরব, যার নাম এখানে ভীরুক, এবং এর ডান দিকে রয়েছে সিদ্ধিদাতা গণেশের মূর্তি।
চলুন এখানকার একজন সাধকের কাছ থেকে এই মন্দিরের আরো কিছু তথ্য আমরা নিয়ে নিই। ঠাকুরমশাই, এই মন্দিরের মাহাত্ম্য সম্পর্কে একটুখানি বলুন। এইটাই আদি বহুলা বহুলা আদি বহুলা। এখানে তোমার ওই 3 পূজা হয়। সকাল প্রথমে মঙ্গল আরতি হয়, তারপরে হয় ফলভোগ হয়, তারপরে অন্নভোগ হয়, তারপরে তোমার শীতল আরতি হয়, তারপরে এমনি এখানে মূল অনুষ্ঠান শিবরাত্রি হয়, বোধন হয়, তারপরে তোমার জন্মাষ্টমী হয়, বৃহত্তারিণী হয়, গণেশ পূজা হয়। আর এখানে মানে বলা হয় যে উত্তরবাহী নদী থাকতে হয় যে কোনো ঈশানী নদী যায়। আর এখানে মানে আর বলা হয় সতীপীঠের পাশেই শ্মশান থাকতে হয়। শ্মশান রয়েছে এখানে? শ্মশান এককালে ছিল, এখন তো ওই গঙ্গা কাছে, এই গঙ্গায়। আচ্ছা, এই ইতিহাস সম্পর্কে আর কিছু আছে? মানে চন্দ্রকেতু রাজা চন্দ্রকেতুর তৈরি করা কেতু রাজার বাড়ি ছিল এখানে, কেতুগ্রামে। প্রতিষ্ঠা করেছেন কি মন্দিরটি? প্রতিষ্ঠা করেছে বলা যায় বহুকাল আগে, কিন্তু 70 যুগের ব্যাপার। যখন প্রতিষ্ঠা করেছিল তখন মানে ছিল, যখন দেবী পড়েছিল তখন থেকে তো বসছিল বাম বাবু। ঠিক আছে। মন্দির থেকে বেরোনোর পথেই চোখে পড়ল ত্রিশূলধারী দেবাদিদেব মহাদেবের এক বিশাল মূর্তি। হর হর মহাদেব। বৃষ্টি তখনও পড়ে চলেছে এবং গ্রাম বাংলার সৌন্দর্য আরো ফুটে উঠছে। আমার তো জায়গাটি ছেড়ে চলে আসতে একদম ইচ্ছা করছিল না, কিন্তু বহুলা মাতার নতুন মন্দিরটি দেখা বাকি ছিল, তাই ইচ্ছা না করলেও যেতে হবে। তো বন্ধুরা, মা বহুলা দেখা দর্শন শেষ। এখন আমরা যাব নতুন মন্দিরটার সামনে। এই শ্রীখণ্ড গ্রামটির থেকে বিদায় নেওয়ার আগে শেষবারের মতো গ্রাম বাংলার এই অপরূপ নৈসর্গিক দৃশ্য ভালো করে প্রত্যক্ষ করে মনটা ভরিয়ে নিলাম। এরপর আমরা পায়ে হেঁটে সেই একই পথ ধরে পৌঁছে গেলাম বহুলা মাতার নতুন মন্দিরে। বন্ধুরা, এটা হলো মা বগুলার নতুন মন্দির। এর বয়স প্রায় আনুমানিক 100 বছর হবে। রাজা চন্দ্রকেতুর দ্বারা নির্মিত। মা বগুলাকে সঙ্গ দেওয়ার জন্য তার 2 পুত্র কার্তিক আর গণেশও রয়েছে তার সঙ্গে এই মন্দিরে। মানে রাজা চন্দ্রকেতুর দ্বারা নির্মিত যে অষ্টভুজা গণেশ ও কার্তিকের যে মূর্তিটি তিনি তৈরি করেছিলেন, সেই মূর্তিটি এইখানে স্থাপন করা হয়েছে। চলুন মন্দিরে প্রবেশ করি আর এর সম্পর্কে আরও কিছু জানি। যেহেতু আদি মন্দিরটি নির্জন জঙ্গলে অবস্থিত, তাই সেখানে মা বহুলা এবং অষ্টভুজা গণেশের পুজো দিতে যেতে অনেকের খুব ভয় লাগতো। তাই সাধারণ মানুষের সুবিধার্থে বাংলার 1329 সন বা ইংরেজির 1922 খ্রিস্টাব্দে শ্রীযুক্ত রাজা রাও যোগেন্দ্র নারায়ণ রায় এবং শ্রীযুক্ত বাবু হেমেন্দ্র সেন বরাটের যুগ্ম প্রচেষ্টায় এই নতুন মন্দিরটি গড়ে ওঠে এবং রাজা চন্দ্রকেতুর প্রস্তর মূর্তিটি এখানে স্থাপন করা হয়। মন্দিরে দেবী বহুলার প্রস্তর মূর্তি প্রতিষ্ঠিত। উচ্চতা 3.5 হাত। দেবী চতুর্ভুজা। দেবীর হস্তে দর্পণ, চিরুনি এবং বর ও অভয় মুদ্রা। অবশ্য দেবীর একটি হাত ভাঙা। দেবীর মাথায় মুকুট। দেবী মূর্তির কাপড় পরানোর ধরনটি অভিনব। গলার 2 ধার দিয়ে শাড়ি নামিয়ে দেওয়া হয়েছে। এতে দেবীর মুখমণ্ডল ছাড়া সর্বাঙ্গ বস্ত্রাবৃত। দেবী মূর্তির পাশে রয়েছে অষ্টভুজা সিদ্ধিদাতা গণেশ। এই গণেশ সারা রাজ্যে মাত্র 3টি রয়েছে। মূল মন্দিরের ডান দিকে রয়েছে ভোগের ঘর, যেখানে ভোগ রান্না হচ্ছে। আমরা সেই ভোগ গ্রহণ করতে মন্দিরের সামনে নাট মন্দিরটিতে বসে পড়লাম। নাট মন্দিরের পেছনে হাড়িকাঠ দেখে জানতে পারলাম আগে এখানে বলি প্রথার প্রচলন ছিল।
আগে এখানে মহানবমীতে দেবীর বার্ষিক পূজা অনুষ্ঠানের সময় দেবীর কাছে ছাগল ও মোষ বলিদান করা হতো। এর পাশেই রয়েছে একটি পুকুর, নাম ঠাকুরানী পুকুর। আমাদের মা বহুগুলা সতীপীঠ দর্শন এখানেই শেষ হলো। আদি নতুন দুটো মন্দিরই দেখলাম। তো আমাকে শ্রী অলিয়া জিজ্ঞেস করছি তার কেমন লাগলো, বলো। আমার সতীপীঠটা খুব সুন্দর লেগেছে। আর আমি প্রথম আসলাম এই দিকটায়, তো আপনারাও একবার আসুন, নিশ্চয়ই ভালো লাগবে। আর বিশেষ করে এই মন্দিরে এসে ভোগ খাবেন, ভোগটা খুবই অসাধারণ, খুবই টেস্টি। ভোগে কি দিয়েছিল? প্লেন যেরকম ঠাকুরের প্রসাদে যেরকম থাকে সেই রকম। আমিষ ভোগ না নিরামিষ ভোগ? না, নিরামিষ ভোগ। প্লেন ঠাকুরের প্রসাদ, তার আলাদাই একটা টেস্ট থাকে, ঠিক আছে। তো আমাদের এখন সতীপীঠ দেখা শেষ। আমরা এখন নেক্সট সতীপীঠে যাবো অট্টহাসের দিকে। তো আমরা গাড়িতে উঠতে হবে। আকাশের অবস্থা খুব একটা ভালো না। তো চলুন, আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে রাস্তায়। আর এই সঙ্গে অনেক কিছু বলবো অট্টহাস সম্পর্কে, বাকি কথা হচ্ছে। চলুন। অট্টহাস সতীপীঠ যাওয়ার পথে রাস্তায় প্রবল বেগে বৃষ্টি শুরু হলো এবং এরপরে কি হলো তা পরের পর্বে, অট্টহাস সতীপীঠ পর্বে আপনারা জানতে পারবেন। তা আজকের মা বহুলা সতীপীঠ দর্শন আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। খুব শিগগিরই আপনাদের সাথে আবার দেখা হবে অট্টহাস সতীপীঠ পর্বে। তো সঙ্গে থাকুন।